আর এমএস টাইটানিক তৎকালীন সময়ের বিশ্বের সবথেকে বড় এবং বিলাসবহুল জাহাজ, যার দৈর্ঘ্য 269 মিটার, 53 মিটারের বেশি উচ্চ। 10 এপ্রিল 1912 টাইটানিক জাহাজ ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্ক যাচ্ছিল। সব শ্রেণীর মানুষের আরোহী ছিল সুপরিচিত অভিনেতা, শিল্পপতি এবং অধিবাসী, যারা আরো ভালো জীবনের সন্ধানে আমেরিকা যাচ্ছিল। এটি পরিচালনা করছিলেন 62 বছর বয়সী সিনিয়র ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ। সাধারণ মানুষ থেকে শুরু করে মিডিয়ার মধ্যে এই জাহাজ নিয়ে চলছিল তুমুল উত্তেজনা। এই জাহাজটি তৈরি করতে সেই সময়ের $7.5 মিলিয়ন খরচ হয়েছিল। যদি আপনি আজকের দিনে মূল্যস্ফীতির কথা বিবেচনা করেন, তা $400 মিলিয়ন বেশি হবে। জাহাজের ভিতরে সাজসজ্জা এবং ফ্যাসিলিটিগুলো একটি 5 স্টার হোটেলকেও হার মানাতে পারে। টাইটানিক বানাতে যে ধরনের সেফটি ফিচার ব্যবহার করা হয়েছিল, সে কারণে এই জাহাজটিকে আনসিকেবেল বলে দাবি করা হতো। জাহাজটি তৈরি করেছিল হোয়াইট স্টার লাইন, সেই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। এতটাই আত্মবিশ্বাসী ছিল যে সাধারণ মানুষের সামনে এসে এই জাহাজটিকে আনসিকেবেল বলে ঘোষণা করেছিল, অর্থাৎ এই জাহাজটি কখনো ডুববে না। কিন্তু তার প্রথম যাত্রায় এই বিলাসবহুল টাইটানিক কিছু ভুলের কারণে ডুবে যায়। The Titanic was a new breed of luxury liner. Titanic left port in Southampton, England. Among her passengers were many of the wealthy and influential. The band played the gayest tunes and American ragtime dances. The time was 11:40. The iceberg grazed the right side of the ship. And all of a sudden she lifted up quickly. Everything that was movable was going through her. I didn't think it was serious because I didn't think it was possible. A big ship like that could sink. ইংল্যান্ড থেকে যাত্রা শুরু করার মাত্র 2 দিন পরে 1912 সালের 12 এপ্রিল টাইটানিক তার প্রথম আইস ওয়ার্নিং পেতে শুরু করে। এই সতর্কবার্তা কোনো অস্বাভাবিক বিষয় ছিল না। যেই জাহাজগুলো সমুদ্রে চলাচল করে, তারা রেডিওর মাধ্যমে তাদের আশপাশে থাকা বাকি জাহাজগুলিকে আইসবার্গের উপস্থিতি সম্পর্কে সতর্ক করে। টাইটানিককেও তাদের সতর্কবার্তা দেওয়া হয়। এই ওয়ার্নিংগুলো পাওয়ার পর টাইটানিক এই বিপদ থেকে এড়াতে 2বার তাদের পথ পরিবর্তন করেছিল। 2 দিন পর 14 এপ্রিল আরো 7টি আইস ওয়ার্নিং আসে, কিন্তু ক্যাপ্টেন স্মিথ এই ওয়ার্নিংগুলো উপেক্ষা করে টাইটানিককে নিজ গতিতে চলতে থাকে। দিন শেষ হয়ে রাত আসে, তাপমাত্রা কমে যায় অনেক। সেই রাতে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে আকাশের চাঁদ দেখা যাচ্ছিল না, অর্থাৎ পুরো সমুদ্র অন্ধকার ছিল এবং জাহাজের সামনের দিকে নির্দিষ্ট উচ্চতায় একটি প্ল্যাটফর্ম থাকে, যাকে বলা হয় লুক আউট পয়েন্ট। একজনকে তার উপর বসানো হয় যাতে সে জাহাজের সামনের দিকে নজর রাখতে পারে। এখানে যে ব্যক্তি থাকে তাকে প্রচুর ঠান্ডা সহ্য করতে হয়, আরো সেই দিন প্রচুর ঠান্ডা পড়ছিল। একদিকে রাত, অন্যদিকে চাঁদের আলো নেই, তাই সে খুব বেশি দূর দেখতে পারত না। রাত 11:39 সেই কোরোনেস তার সামনে এক বিশাল আইসবার্গ দেখতে পায়। তিনি আইসবার্গ দেখার সাথে সাথে 3টি ঘন্টা বাজায়, যাতে নিচে থাকা লোকজন সতর্ক হতে পারে। তারপর ফোন তুলে জাহাজের কর্মকর্তাদের চিৎকার করে জানালেন সামনে একটা বিশাল বড় আইসবার্গ, জাহাজটি অবিলম্বে ঘুরিয়ে দেওয়া উচিত। প্রথমে উইলসাম এই বার্তাটি পেয়ে ইঞ্জিন রুমে সংকেত দেন জাহাজটি বাম দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত খুব বেশি দেরি হয়ে যায়। ঠিক 1 মিনিট পরে 11:40 টাইটানিক আইসবার্গের সাথে ধাক্কা খায়। আইসবার্গটি জাহাজের ডান দিকে ফাটল তৈরি করে। এই আইসবার্গ ছোট ছিল না, এটি ছিল 200 বাই 400 ফুট লম্বা, যা একটি ফুটবল মাঠের সমান। পরবর্তী সময়ে বিজ্ঞানীরা অনুমান করেন এই আইসবার্গের ওজন ছিল 1.5 মিলিয়ন টন। প্রায় 10 সেকেন্ডের জন্য জাহাজটি আইসবার্গের সাথে সংঘর্ষিত হচ্ছিল। এর কারণে বিশাল ফাটল তৈরি হয়। এর ফলে জাহাজের মূল অংশে ছোট ছোট ফুটো দিয়ে পানি ভরতে শুরু করে। সংঘর্ষের কিছুক্ষণ পরে জাহাজের ক্যাপ্টেন জন স্মিথ ঘটনাস্থলে এসে সংঘর্ষের ক্ষয়ক্ষতি দেখতে এসে হতবাক হয়ে গেল, কারণ যে জাহাজকে বলা হচ্ছিল আনসিকেবেল, যা কখনো ডুববে না, সেই টাইটানিক তার প্রথম যাত্রায় ডুবতে চলেছে।